আমাদের এই রাধা মাধব মন্দিরে যে যা মানত করে তার সেই মনস্কামনা পূর্ণ হয়। তারই একটা সুন্দর মুহূর্ত আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাধে রাধে বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিনে বাপের বাড়ি যাওয়ার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেদিন রাত 2-2:30 নাগাদ আমরা সবাই জেগেছিলাম। তারপরে যখন একটু ঘুম এলো, ভোরবেলা উঠেই তোড়জোড় শুরু হয়ে গেল, ছোট বৌদি দণ্ডি খাটবে। আর এই দণ্ডি খাটা কি সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ সবাই বুঝতে পেরে গেছে। পুকুরে স্নান করে সেখান থেকে দণ্ডি খাটতে খাটতে রাধা মাধবের মন্দিরে আসবে। এই মানতটা করেছিল আমার ছোট বৌদি আমার ছোটদার জন্য। আমরাও সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম ছোট বৌদির সাথে। বড়দার মেয়ে, ছোটদার মেয়ে আর আমি। বৈশাখের এই গরমে রাত্রেবেলা ঠিক করে ঘুম না হয়, ভোরবেলা স্নান করে বেশ লাগছিল। মন্দিরে গিয়ে রাধা মাধবকে প্রণাম সেরে একে একে সবাই মিলে তিলক কেটে নিয়েছিলাম। কীর্তনের এই কদিন প্রত্যেক দিন আমরা তিলক কেটে থাকি, আর এত ভালো লাগে কি বলবো। এই যে হলো ছোট বৌদি, স্নান করে নতুন শাড়ি পরে নতুন গামছা নিয়ে তিলক কেটে একদম রেডি হয়ে গেছে দণ্ডি খাটার জন্য। ধূপ ধুনো ধরিয়ে নিয়ে একটা ঘটি, একটা আমের পল্লব, কাশি আর শঙ্খ নিয়ে চলে গেছিলাম ছোট বৌদির সঙ্গে। আমার বড়দার মেয়ে তিলক কেটে দিচ্ছিল সবার কপালে। আরো একজন এসে বলল আমাকে একটু তিলক কেটে দাও, তো তাকেও বড়দার মেয়ে তিলক কেটে দিল। এবার দেখুন আমরা চলে এসেছি আমাদের গ্রামের একটা পুকুরে। আর এই পুকুরে ছোটবেলা থেকে আমরা যে কত স্নান করেছি কি বলবো, সেটাই মনে পড়ছিল পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দূরে একটা বোটে বাচ্চারা সব চেপে কত মজা করছে, আর ওদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছিল আমার খুব। ছোটবেলা আমরা এপার থেকে ওপার সাঁতার কেটে অনায়াসে চলে যেতাম, আর বাড়িতে গিয়ে খেতাম কত বকুনি আর পেটানি। এদিকে আমি দাঁড়িয়ে ভাবতে ভাবতে দেখছি ছোট বৌদির হয়ে গেল স্নান। ঘটিতে এক ঘটি জল নিয়ে নিয়েছিল আর আমের পাতা দিয়ে জল ছেটাচ্ছিল সামনের দিকে। দণ্ডি খাটার সময় এটাই করতে হয়, এগুলোই হচ্ছে নিয়ম। ছোট বৌদি শুরু করে দিয়েছে দণ্ডি খাটা, আর আস্তে আস্তে রোদটা বাড়ছিল। এই রোদের জন্য হয়তোবা একটু অসুবিধা হচ্ছিল বৌদির, কিন্তু বৌদি কোনো দিকে তোয়াক্কা না করে রাধা মাধবের নাম করতে করতে এগিয়ে চলেছিল। আমরা মাঝে মাঝে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কাশ বাজিয়ে বৌদিকে অনেক উৎসাহ দিচ্ছিলাম আর ঠাকুরের নাম করছিলাম। ছোট বৌদি দণ্ডি খাটা শুরু করার পরপরই দেখলাম আরো দুজন পেছনে পেছনে দণ্ডি খাটতে খাটতে আসছে। তারাও হয়তো কোনো মানসিক করেছিল, সেটা পূর্ণ হয়েছে, তাই তারাও দণ্ডি খাটছে। আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই যে পেছনে ওটা হচ্ছে ছোটদার দোকান, আর ছোটদা ছিল দোকানে। ছোটদাকে বললাম তোর নামে যখন বৌদি মানসিক দিচ্ছে তুইও একটু চলে আয়। তো আমি যেটা করছিলাম, বৌদি দণ্ডি খাটছিল আর আমি দাগ কেটে দিচ্ছিলাম, ছোটদাই কিছুটা ওটা করলো। তারপরে দুজনে পুরো মন্দিরটা পরিক্রমা করলো দণ্ডি খেটে। ছোট বৌদি মন্দিরটা পরিক্রমা করার পরে এবার চলে যাবে কীর্তনের আসরে। কীর্তনের আসরে যতজন কীর্তন করছিল তাদের সবাইকে বৌদি প্রণাম করলো। এটা ছিল সকালের একটা দৃশ্য, তাই এখানে ভিড়ভাট্টা আজকে একটু কমই আছে। সকালবেলা কীর্তনের আসরটা আমার খুব ভালো লাগে। আমাদের মনটা কিন্তু সকালবেলা খুব শান্ত থাকে। সবাই কত কান্নাকাটি করছে ঠাকুরের নাম শুনে, আর তাদের মনের কষ্ট সব রাধা মাধবকে জানাচ্ছে। কীর্তনের আসরের দিকে তাকিয়ে ভিডিও করতে করতে তাদের কান্নাকাটি দেখে আমারও মনটা যেন কখন ডুকরে কেঁদে উঠেছিল। এদিকে ছোটদার ওজনের ভোগ দেওয়ার মানসিক ছিল। ছোটদার ওজন হয়েছিল 71 কেজি। সেই ওজন অনুযায়ী 71 কেজি ফল মিষ্টি আনা হয়েছিল মন্দিরে। শুভর বন্ধু বান্ধব, বড়দা, ছোটদা সবাই মিলে সেই ভোগগুলো বয়ে বয়ে মন্দিরে রাধা মাধবের সামনে আনছিল। তারপরে ছোটদা ছোট বৌদি হাত জোর করে রাধা মাধবের সামনে বসে কান্নাকাটি করছিল। আমার বড়দা হাত জোর করে রাধা মাধবকে প্রণাম করে পুরোহিতকে বলল, আজ আমার ছোট ভাইয়ের মানসিক আমরা দিলাম। আপনি রাধা মাধবকে সুন্দর করে ফলমূল দিয়ে পুজো দিয়ে আশীর্বাদ করুন, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। এই সব কথা শুনতে শুনতে আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। তো কেমন ছিল আমার কীর্তনের পার্ট 2 ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন।